হ্যালো স্টুডেন্ট, তোমাদের ফিলোসফি ক্লাস অনলাইন তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমাদের টপিক ছিল প্রপোজিশন বা বচন। এই বচনের যে বাক্য থেকে বচনের রূপান্তরের নিয়ম নিয়ে আলোচনা হচ্ছিল। তো বেশ কিছু নিয়ম হয়েছে, এই বাক্য থেকে বচনের রূপান্তরের নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে নিয়মগুলো আলোচনা করব সেগুলো একটু ব্যতিক্রম, একটু মনোযোগ দিয়ে বিষয়টি শুনতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এই যে আগে যে বিষয়গুলো আলোচনা করেছি, আজকের বিষয়টা একটু হলো অন্যরকম। তোমরা একটু ভালোভাবে শোনো, বুঝতে পারবে। দেখো যে যদি কোনো বাক্যে, আজকে যে নিয়ম সেটা হচ্ছে কি, যদি কোনো বাক্যে ব্যতীত, ছাড়া, বাদে এই সমস্ত শব্দের কোনো একটি শব্দ থাকে, তাহলে উদ্দেশ্য পদের একটি অংশ বাদ দিয়ে বিধেয় পদের কোনো কিছু স্বীকার করে সেই বচনকে বলা হয় ব্যতিক্রমমূলক বচন। এর ব্যতিক্রম কেন? এই যে ব্যতীত, ছাড়া, বাদে, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি আমরা, ব্যতীত মানে বাদ দেওয়া, ছাড়া বাদ সেটা বাদ, এটা ব্যতিক্রম। মানে একটি বচনে দুটো পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এর উদ্দেশ্য পদ সম্পর্কে কিছুটা অংশ, একটি অংশ বাদ দিয়ে বিধেয় পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়। এবার এখানে একটি ভালো বিষয় ভালো করে মনে রাখতে হবে যে এই বাদ দেওয়া অংশটুকু কতটুকু বাদ দেওয়া হচ্ছে। যদি নির্দিষ্ট করে বাদ দেওয়া হয় তাহলে বচনটা হবে এ বচন, আর এই বাদ দেওয়া অংশটি যদি অনির্দিষ্টভাবে বলা থাকে তাহলে আয় বচন করতে হবে। তোমরা এই ব্যতীত, ছাড়া, বাদে এই যে কোনো একটি শব্দ বাক্য থাকবে, যদি এই ব্যতীত, ছাড়া, বাদে উদ্দেশ্যের সঙ্গে থেকে থাকে, তাহলে যে নির্দিষ্ট অংশ যদি বাদ দেওয়া হয় তাহলে এ বচন, আর অনির্দিষ্টভাবে যদি বাদ দেওয়া হয় তাহলে আয় বচন করতে হবে। উদাহরণ দিলে তোমরা বিষয়টা দেখো বুঝতে পারবে। দেখো, পারদ ছাড়া সব ধাতু কঠিন। এটা একটি বাক্য। দেখো, পারদ ছাড়া সব ধাতু কঠিন, এখানে ছাড়া কথাটি আছে, পারদ ছাড়া। তাহলে এই যে পারদ ছাড়া এই কথাটি নির্দিষ্ট বিষয়কে বোঝাচ্ছে। পারদ একটা নির্দিষ্ট পদ, নির্দিষ্ট যদি নির্দিষ্টভাবে কোনো বস্তুকে বোঝায় বা কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেক্ষেত্রে এ বচন হবে, এটা আমরা নিয়মে বলেছি। তাহলে পারদ যেহেতু একটা নির্দিষ্ট পদ, তাহলে নিশ্চয়ই এটা এ বচন হবে। তাহলে পারদ ছাড়া সব ধাতু কঠিন, তাহলে পারদকে বাদ দিয়ে বাকি সব ধাতু কঠিন বলা হচ্ছে। তাহলে বাদ দেওয়া অংশটা নির্দিষ্টকে বোঝানো হচ্ছে, যদি নির্দিষ্ট বোঝায় তাহলে বলেছি এ বচন হবে, আর যদি বাদ দেওয়া অংশটা যদি অনির্দিষ্টভাবে বলা থাকে তাহলে আয় বচন করতে হবে। তাহলে এখানে দেখো এলে কি হবে, এ বচন করতে হবে। এ বচন কি, যে সকল ধাতু, তাহলে পারদ ছাড়া, ব্র্যাকেটে হবে পারদ ছাড়া, সকল ধাতু পারদ ছাড়া হয় কঠিন বস্তু। তাহলে কি পেলাম আমরা, এ বচন পেলাম। এখানে ভালো করে লক্ষ্য করতে হবে যে যে অংশটি বাদ দেওয়া হচ্ছে সেই অংশটি তোমার ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে কোন অংশটি বাদ আছে এখানে, তাহলে পারদ ছাড়া, পারদকে বাদ দেওয়া হচ্ছে, সেজন্য কি লিখলাম, পারদকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো কি হলো, সকল ধাতু পারদ ছাড়া হয় কঠিন বস্তু। আবার অন্যভাবে যদি তোমরা মনে রাখো, তাহলে বাদ দেওয়া যদি বাদ দিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে, সব ধাতু কঠিন, এইটুকু তোমরা বচন করো। তাহলে কি হবে, সকল ধাতু হয় কঠিন। দেখো তাই সকল ধাতু হয় কঠিন, কি ছাড়া, পারদ ছাড়া, এটা ব্র্যাকেটে রেখে দিয়েছি। এটা হচ্ছে তোমার অন্য নিয়ম, মনে রাখার নিয়ম। এইভাবে তোমরা বিষয়টা মনে রাখবে। আরেকটা উদাহরণ দিই। নিয়মে কি বলেছি, বাদ দেওয়া অংশটা যদি নির্দিষ্টভাবে বলা থাকে তাহলে এই বচন হলো, আর যদি বাদ দেওয়া অংশটি অনির্দিষ্টভাবে বলা থাকে তাহলে কি বলেছি, আয় বচন করতে হবে। তা দেখো, একটি ছাড়া সব ধাতু কঠিন। দেখো 2 নম্বর উদাহরণে দেখো যে একটি ছাড়া সব ধাতু কঠিন, এটা একটা বাক্য। তো কি আছে, একটি ছাড়া,
তাহলে এই যে এই ব্যতীত ছাড়া বলেছি তার মধ্যে একটা পেয়েছি, একটি ছাড়া মানে কোনটি নির্দিষ্ট কিন্তু বলা হয়নি, একটির মধ্যে যে কোনো বস্তু হতে পারে, তাহলে অনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে। অনির্দিষ্ট ভাবে যদি বলা হয় থাকে তাহলে কি বলেছি আইবচন হবে, তাহলে তাই আইবচন করে দাও। এখানে কিন্তু এই যে পারদ ছাড়া বলে ব্র্যাকেটে লিখলাম, কিন্তু এখানে এই ক্ষেত্রে কোনো ব্র্যাকেট হবে না, কেননা আইবচন করছে এটা। তাহলে কি হবে, কোন ধাতু হয় কঠিন বস্তু, ঠিক আছে। একটি ছাড়া সব ধাতু কঠিন, তাহলে একটি ছাড়া বোঝাচ্ছে তাহলে কোন ধাতু হয় কঠিন বস্তু। তাহলে এই নিয়মটাতে এটাই বলা হলো। নিয়মটা আবারও বলি, তোমরা বিষয়টা আবার মনে করার চেষ্টা করো যে যদি কোনো বাক্যে ব্যতীত ছাড়া বাদে এই সমস্ত শব্দের কোনো একটি শব্দ থেকে থাকে, এই সমস্ত শব্দ ব্যবহারের ফলে উদ্দেশ্য পদের একটি অংশকে বাদ দিয়ে দীর্ঘ পদের বাকি অংশ কোনো কিছু স্বীকার করা হয়। এবার এই বাদ দেওয়া অংশটি যদি নির্দিষ্টভাবে বলা থাকে তাহলে বচনটি হবে এবচন, আর অনির্দিষ্টভাবে যদি বলা থাকে তাহলে হবে আইবচন। উপরোক্ত দৃষ্টান্ত দুটির মধ্যে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আগের নিয়মটা তোমরা বুঝতে পারলে, এরপরের নিয়মটা হলো দেখো যে বিশিষ্ট বচন। বিশিষ্ট বচন কাকে বলে, যে বচনের উদ্দেশ্য পদটি বিশিষ্ট নামবাচক হয়, যেমন আমি, তুমি, সে, তিনি, কলকাতা, রাম, রহিম ইত্যাদি। এই সমস্ত নামবাচক যদি পদ হয় তাহলে তাকে বলা হয় বিশিষ্ট বচন। এই বিশিষ্ট বচনের ক্ষেত্রে যদি বাক্যটি সদার্থক হয় তাহলে এ বচন করতে হবে, আর বাক্যটি যদি নামার্থক হয় তাহলে ই বচন করতে হবে। দেখো আমি লিখলাম যে যদি কোনো বাক্যের উদ্দেশ্য পদটি নামবাচক, সর্বনামবাচক, গুণবাচক পদ হয় তাকে বিশিষ্ট বচন বলে, যেমন আমি, তুমি, সে, রাম, কলকাতা, তিনি প্রভৃতি ইত্যাদি। এরকম বাক্য পদ যদি থাকে তাকে বলা হয় বিশিষ্ট বচন। বিশিষ্ট বচনের উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো এখন লিখলাম যে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। পশ্চিমবঙ্গের রাজধানী, এটি একটি বাক্য, এটা বিশিষ্ট বাক্য বা বিশিষ্ট বাক্য। এটা কেননা এই কলকাতাটা একটি বিশিষ্ট নাম পদ বা সর্বনাম বাচক পদ। তাহলে এই ক্ষেত্রে যদি বচন করি কি হবে, আমি নিয়মে কি বললাম, যদি বিশিষ্ট কোনো বাক্যে যদি উদ্দেশ্য পদটি কোনো বিশিষ্ট নামবাচক হয় সেক্ষেত্রে বাক্যটি সদার্থক হলে এ বচন করতে হবে। দেখো এই উদাহরণের ক্ষেত্রে এটা নিশ্চয় সদার্থক বচন, এই সদার্থক বাক্য, তাহলে বচন করলে কি হবে, এ বচন করতে হবে, কি হবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, বিশিষ্ট বচনের ক্ষেত্রে পরিমাণক বসে না। তাহলে বিশিষ্ট নাম পদ যেহেতু এখানে পরিমাণক আমরা বসাবো না, তাহলে কি লিখবো, কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী। এই হলো আমাদের বচন, ঠিক আছে। আর কি বলেছি নিয়মে, যদি বাক্যটি নবার্থক থাকে তাহলে কি বচন করতে হবে। আরেকটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো কাপুরুষতা ভালো গুণ নয়। দেখো কাপুরুষতা একটা বিশিষ্ট নামবাচক পদ, এই পদটি থাকার জন্য বাক্যটি কি আছে, নামার্থক আছে না আছে, তাহলে নিশ্চয়ই এটা ই বচন করতে হবে। তাহলে এলের করলে কি হবে, কাপুরুষতা। আমি আগে বলেছি যে এক্ষেত্রে বিশিষ্ট নাম বিশিষ্ট বচনের ক্ষেত্রে কোনো পরিমাণক বসে না, তার নিশ্চয় এখানে কাপুরুষটাই বসে যাবে। কাপুরুষ, কাপুরুষতা হয় কাপুরুষতা নয়
ভালো, এটা হলো কি বচন। বোঝা গেল? তাহলে আবার এই নিয়মটা আবার বলি বিশিষ্ট বচন সম্পর্কে। যদি কোনো বাক্যের উদ্দেশ্য পদ যদি বিশিষ্ট নামবাচক পদ হয়, তাহলে সেই বচনকে কি বলবো আমরা? বিশিষ্ট বচন বলবো। এই বিশিষ্ট বচনের ক্ষেত্রে যদি বাক্যটি সদার্থক হয় তাহলে এই বচন করতে হবে, আর বিশিষ্ট পদ যদি বাক্যটি যদি নামার্থক হয় তাহলে এই বচন করতে হবে। আমরা এই দুটো উদাহরণ দিয়ে বিষয়টা বোঝালাম। এরপরে নিয়মটা আমরা দেখব। দেখো যে যদি কোনো বাক্যে প্রথমে গুণ মানে তো বিশেষণ উল্লেখ থাকে এবং শেষে আছে বা নেই, এটা খুব ভালো করে মনে রাখবে, আছে বা নেই এই কথাটি যদি উল্লেখ থাকে তাহলে বাক্যের ক্ষেত্রে যদি আছে থাকে তাহলে বচনটা হবে কি? আয় বচন। আর যদি নেই থাকে তাহলে কি হবে? ই বচন। দেখো কি বললাম, যদি কোনো বাক্যের প্রথমে গুণ বা বিশেষণ নাম, দোষ, গুণ ইত্যাদি এগুলো যদি প্রথমে থাকে তাহলে, আর বাক্যের শেষে যদি আছে বা নেই এই সমস্ত চিহ্নগুলো থেকে থাকে তাহলে, যদি আছে যদি থাকে তাহলে বচনটা হবে আয় বচন, আর নেই যদি থাকে তাহলে হবে ই বচন। তাহলে দেখো একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো একটা উদাহরণ, সাদা হাতি আছে। আমি নিয়মে কি বলেছি যে কোনো বিশেষণ সাদা হাতি আছে, এই আছে কথাটা যদি থাকে তাহলে বচন হবে কি? এ বচন, এই আয় বচন। আর যদি নেই থাকতো তাহলে ই বচন হবে। তাহলে আছে মানে আয় বচন করতে হবে। দেখো এই ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে গুণটি সবসময় এই বচন ক্ষেত্রে বিধস্ত থাকবে, আর ব্যক্তি বা বস্তু সেই পদটি থাকবে উদ্দেশ্য স্থানে। তাহলে কি হবে? আয় বচন করলে কি হবে? দেখো আয় বচনের যে ঘটনা আমরা জানি যে কোনো হাতি হয় সাদা। দেখো এই সাদা যে গুণটি কোথা চলে গেল? বচনের বিধস্তে চলে গেল। নিয়মে এটাই বলা হয়েছে যে যে বস্তু বা ব্যক্তিটা সেটা কি কোথায় আসবে? বচনের উদ্দেশ্য স্থানে আসলো, আর যে এটা গুণটি বচনের বিধেয় স্থানে আর বস্তুটি বচনের উদ্দেশ্য স্থানে থাকবে। নিয়মে এটাই বলা হয়েছে। দেখো তাহলে কি হলো? কোনো হাতি হয় সাদা। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো কালো বিড়াল নেই। আমি নিয়মে বলেছি যে কালো একটা গুণ বিশেষণ, এই বিশেষণের সঙ্গে যদি নেই থাকে, কথাটা যুক্ত থাকে, তাহলে বলতে হবে কি বচন। তো দেখো বচনটা করি। তাহলে কোনো বিড়াল নয় কালো। গুণটা সবসময় কোথায় হবে? বিধেয় স্থানে। আর আর ব্যক্তি বস্তু বা বিষয় বা যেটা উদ্দেশ্য স্থানে চলে গেল। এই হচ্ছে আমাদের এই আছে আর নেই এই নিয়মের এই দুটো ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে নিয়মটি দেখব সেটা হচ্ছে যে এমন কোনো বাক্য আছে সেই বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য পদ স্পষ্টভাবে উল্লেখ থাকে না, সেই সমস্ত ক্ষেত্রে বচন করার সময় আমরা উদ্দেশ্য পদটিকে স্পষ্টভাবে উল্লেখ করে বচনে আমরা রূপান্তর করব। দেখো এই ক্ষেত্রে দেখো একটি উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে একটা কি? এটা বিধেয় পদ, উদ্দেশ্য পদ কিন্তু স্পষ্ট উল্লেখ নেই। তাহলে আমরা বচন করার সময় কি করব? যে বৃষ্টিটার সঙ্গে আবহাওয়ার একটা সংযুক্ত আছে। বৃষ্টি আর আবহাওয়া কিন্তু পরস্পর সংযুক্ত, সমার্থক। তাই কি করব? উদ্দেশ্য পদকে স্পষ্টভাবে উল্লেখ করতে হলে আবহাওয়া কথাটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে বচন করলে কি হবে? এটা এই বচন হবে নিশ্চিত। তাহলে কি হবে? আবহাওয়াটি হয় হয়
বৃষ্টিযুক্ত। তাহলে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু বিধেয় পদ, এখানে উদ্দেশ্য পদ আবহাওয়া কিন্তু ছিল না। আমি কি করলাম, এই উদ্দেশ্য পদকে আমরা স্পষ্টভাবে উল্লেখ করলাম। তো কি হলো দিয়ে, আবহাওয়াটি হয় বৃষ্টিযুক্ত। আবহাওয়ার সঙ্গে বৃষ্টির সম্পর্ক আছে, তার জন্য এটা এই আবহাওয়া কথাটি আমরা এখানে যোগ করলাম। দেখো আরেকটি উদাহরণ, যে এখন ঠান্ডা নেই, তাহলে এখানে ঠান্ডার সঙ্গে এটা আবহাওয়ার সঙ্গে যুক্ত, তাহলে কি হবে, আবহাওয়াটি নয় ঠান্ডা যুক্ত। দেখো এক্ষেত্রে ভালো করে মনে রাখতে হবে যে এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য পদটি কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা থাকছে না, কিন্তু বচন যখন আমরা করছি তখন আমরা কিন্তু এই যে এই পদটির সঙ্গে রিলেটেড যে সম্পর্কিত উদ্দেশ্য পদ আমরা কিন্তু নিজেরাই তৈরি করে দিচ্ছি যাতে এর সঙ্গে সংযুক্তপূর্ণ হয়। তাই কি করলাম, বৃষ্টি পড়ছে, বৃষ্টির সঙ্গে আবহাওয়াটি যেহেতু যুক্ত সেজন্য আবহাওয়াটি হয় বৃষ্টিযুক্ত, এটা আমরা উদ্দেশ্য পদ স্পষ্টভাবে উল্লেখ করলাম, এটা কিন্তু ছিল না। এই হচ্ছে তোমাদের এই নিয়ম। তাহলে আমরা যে এই নিয়মগুলো পরপর ধাপে ধাপে আলোচনা করলাম, এই নিয়মগুলো তোমরা ভালো করে ফলো করবে এবং বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে বচন কোনো কঠিন বিষয় নয়, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত শিখতে পারবে। যে এই যে আমরা নিয়মগুলো আলোচনা করলাম, এই নিয়মগুলো বাদেও আরো বিশেষ কিছু কিছু নিয়ম আছে যেগুলো তোমরা বই থেকে ভালো করে পড়ে নেবে এবং প্র্যাকটিস করতে করতে আরো শিখতে পারবে। এবং এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে বচনের চ্যাপ্টার এই পর্যন্তই আমাদের শেষ আজকে।